দলিলের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। 2025 সাল মেয়াদী এই পরিকল্পনা বাস্তবায়নে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 65 লাখ কোটি টাকা। এই সময় দেশে 1,33 লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনীতি বাড়বে বছরে 8% হারে। এতদিন বিদেশি লোক পাঠানোর কথা বলা হলেও বৈঠকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মধ্যে বেশি ব্যবস্থা করার অনুশাসন দিয়েছেন। রিজভী নওয়াজের রিপোর্ট। স্বাধীনতার পর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1973 থেকে 1978 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধে বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের উপর জোর দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার তারই রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থনীতির পুনরুদ্ধারে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হচ্ছে, কারণ মহামারী করোনা। কাজেই 244টি উন্নয়ন কৌশলের মধ্যে করোনা পরবর্তী পুনর্গঠন অনেক বেশি মনোযোগ পেয়েছে। যে টাকা ব্যয় হবে এর 88.5 আমাদের নিজস্ব অভ্যন্তরীণ খাত থেকে বেরিয়ে আসবে। 88.5 ভেরি ইম্পর্ট্যান্ট। তা থাকলে কত? 11.5 আমরা বিদেশ থেকে আহরণ করব। এইটা কোনো ঋণ বেসিক্যালি। কেউ যদি আমাদেরকে কোনো খাতে অনুদান দেয় সেটা ভিন্ন কথা, খুব বেশি একটা দেয় না আজকাল, তাদেরও অনেক ধরনের সমস্যা আছে। পরিকল্পনা দলিলটি প্রণয়নে নেতৃত্বে ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ডক্টর শামসুল আলম। আগামী 5 বছরে মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের নীতি পরিকল্পনা জানালেন তিনি। অর্থবছর 21-এর প্রবৃদ্ধির হার হলো 7.4%, অর্থবছর 22 হলো 7.7%, অর্থবছর 23 হলো 8%, অর্থবছর 24 হলো 8.32%, সর্বশেষ হলো 8.5%। 8% যদি না রাখতে পারি তাহলে আমাদের আরেকটি লক্ষ্য আছে 2031-এর মধ্যে উচ্চ মধ্যমায়ের দেশ হওয়া, সেটি বাধাগ্রস্ত হতে পারে। আর 2031-এর মধ্যে হতদারিদ্র আমরা শূন্যে নামিয়ে আসবো, সেটা বাধাগ্রস্ত হতে পারে। কাজে এই প্রবৃদ্ধির হার অর্জনে আমাদের সর্বত প্রয়াস চালাতে হবে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল 2016 থেকে 2020 সালের জুন পর্যন্ত। করোনার কারণে 6 মাস পিছিয়ে গেলেও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে কোনো সমস্যা হবে না বলে আশা করছে সরকার। আর ফসলি জমি যাতে নষ্ট না হয়। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের হাতে ক্ষমতা আছে বলেই উন্নয়নের সুফল পাচ্ছে দেশের মানুষ। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশে যখন গণতান্ত্রিক ধারা ছিল না এবং ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দী ছিল তখন উন্নয়ন হয়নি। শেখ হাসিনা বলেন, ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দিয়েছি বলেই উন্নয়নের গতি ফিরে এসেছে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। দেশের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করতেই জাতীয় অর্থনৈতিক পরিষদের এই সভা। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সফল সমাপ্তির পর এই সভাতেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে সভায় অনলাইনে যোগ দেন জাতীয় অর্থনৈতিক পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসময় বাংলাদেশ বললে সবাই এমন ভাবে ভাব দেখাতো যে এই বাংলাদেশ শুধু মানুষের কাছে মানে হাত পেতে চলে, যেটা আমার নিজের, আমি যখন বিরোধী দলে ছিলাম তখন আমার নিজের খুব আত্মসম্মানে বাধ্য এবং খুব কষ্ট লাগতো যে সারাটা জীবন জাতির সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, লাখো শহীদ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। সেই স্বাধীন দেশকে কেউ এরকম অবহেলার চোখে দেখলে এটা আমাদের জন্য লজ্জাজনক। প্রধানমন্ত্রী তার দিক নির্দেশনামূলক বক্তৃতায় দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে তার সরকারের লক্ষ্যের কথা তুলে ধরেন। গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল না, হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল। মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে একের পর এক, বা ওই ক্ষমতাটাই ক্যান্টনমেন্টের ভিতরেই বন্দী ছিল, যে কারণে সেই উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকেনি। সেখান থেকে যখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি, জনতার গণতান্ত্রিক অধিকারটা যখন জনতার হাতে আমরা ফিরিয়ে দিয়েছি, ক্ষমতাটা এখন জনতার হাতে, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও মানে আমি বলবো যে যথেষ্ট সচল হয়েছে। মানুষ তার সুফল পাচ্ছে, সাধারণ মানুষ সুফল পাচ্ছে, গ্রামের মানুষ সুফল পাচ্ছে, সেটাই হচ্ছে বড় কথা। 2021 সাল থেকেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদন করে দেব যাতে আমরা 2021 সাল থেকেই এটা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেছেন, 15 জানুয়ারির মধ্যে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে দেয়া হবে এইচএসসি পরীক্ষার ফল। আগামী বছরের জুনে এসএসসি এবং জুলাইয়ে এইচএসসি পরীক্ষা নেয়ার সম্ভাবনা রয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতিতে এবার সারা দেশে বই উৎসব হচ্ছে না। তবে বছরের প্রথম দিন থেকে 12 দিন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের বই দেয়া হবে। কোভিড-19 যেমন আমাদের সকল উৎসবকে প্রভাবিত করেছে, আমাদের বই উৎসবকেও একইভাবে প্রভাবিত করেছে। প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য আমরা 3 দিন করে সময় দিতে চাইছি। 2020 সালের এইচএসসির ফল প্রকাশ, 2021 সালের এসএসসি, এইচএসসি এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। স্বাস্থ্য বিধি মেনে আমরা স্কুলগুলোকে খুলে দেবার একটা চেষ্টা করব। উচ্চ মাধ্যমিকের ফলাফল আমাদের তৈরি আছে। আমাদের শুধু এই যে অধ্যাদেশটি জারি করা প্রয়োজন, সেই অধ্যাদেশটি জারি হওয়া মাত্রই আমরা ফলাফলটি দিয়ে দিতে পারবো এবং অধ্যাদেশটি আমরা আশা করছি যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এটি হয়ে যাবে। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। 2021 সালের জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। এমপিও নীতিমালা, ভর্তি ফি এবং সিলেবাস সহ আরো নানা বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য তারা মোটা অঙ্কের টাকা নিচ্ছে। যদিও আপনি বারবার বলে এসেছিলেন যে এটি হবে না, তো এই বিষয়ে আপনার সরকারের একটা সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি করা যায় কিনা কিংবা হবে কিনা আমাদেরকে তথ্যগুলো দেবেন কাইন্ডলি, এবং আমরা এই ব্যাপারে আমাদের কি করণীয় সেটি নিয়ে অবশ্যই আমরা আমাদের সেই দায়িত্ব পালন করবার জন্য সর্বোচ্চ আমরা আমাদের চেষ্টা করব। কারণ অন্যায়ভাবে যেন কোনো কিছু না হয়। নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্ত, আমি আশা করছি যে এটি একেবারেই চূড়ান্ত হয়ে আছে। আমাদের এই জানুয়ারি মাসের মধ্যেই আমরা এটি প্রকাশ করতে পারবো বলে আমি তো মনে করি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার জেএসসি উত্তীর্ণদের সনদ দেয়া হবে, তবে কোনো নম্বরপত্র দেয়া হবে না। 85% শিক্ষার্থী তাদের অ্যাসাইনমেন্ট শেষ করেছে বলে জানান শিক্ষামন্ত্রী। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ষষ্ঠ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম 1 সপ্তাহ বাড়িয়েছে হাইকোর্ট। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া 11 বছর বয়সী শর্তটি স্থগিত করে বয়সসীমা 10 বছরের বেশি পুনর্নির্ধারণ করেছেন আদালত। এক অভিভাবকের করা রিট আবেদনের শুনানি শেষে 2 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2020 শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। এই কারণে 11 বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারছিল না। এই বছরের যে ক্লাস 6-এ ভর্তির যে আবেদনের যে সময়সীমা ছিল সেটিকে আরো 7 দিন বর্ধন করে দিয়েছেন এবং সাথে সাথে ওই লটারিটাও একই সাথে ওই বর্ধিত সময়ের পরে জানা হয় সেটা নির্দেশ দিয়েছেন। ভাষাঞ্চরে নতুন আবাসন বুঝে পেয়েছেন দ্বিতীয় দফায় স্থানান্তর হওয়া প্রায় 435টি পরিবার। তারা বলছেন, দিপ্পিতে প্রথম দফায় যাওয়াদের মাধ্যমে উৎসাহিত হয়েই তারা ভাষাঞ্চরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অল্প সময়ের মধ্যে রোহিঙ্গাদের অবস্থানের ব্যাপক পরিবর্তন হওয়ায় 1 লাখ রোহিঙ্গাকে ভাষাঞ্চরে নেওয়ার প্রক্রিয়া সফল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জয়দেবের ভিডিও চিত্রে সামিয়া রহমান প্রিমার রিপোর্ট। নতুন জনপদে নতুন জীবনের সন্ধানে আবারও যাত্রা শুরু, তবে আর জীবন বাঁচাতে পালিয়ে নয়। আশ্রয়দাতা বাংলাদেশ সরকারের উপর আস্থা রেখে নিজ সিদ্ধান্তেই বঙ্গোপসাগরের দ্বীপ ভাষাঞ্চরে এসেছেন 1804 জন রোহিঙ্গা। ভাষণ ছাড়া আমাদের আত্মীয়-স্বজন কোনো নাই, এমনি আমাদের ভাষার থেকে অনেক মানুষ গেছে, ওরা ভালো বলছে, আমাদেরও ভালো লাগতেছে। এখানে নাকি বালাঘর বানছে, আমাদের জন্য ভালো লোক থাকবে এখানে, আমাদের কল্যাণের জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সুযোগ সুবিধার জন্য অনেক করছে, সেজন্য আমার থেকে অনেক খুশি লাগতেছে, ভালো লাগতেছে। রোহিঙ্গাদের মতে
কক্সবাজার ক্যাম্পের তুলনায় ভাসানচরে ভালো আছে প্রথম দলটি, সেটি বুঝেই স্থানান্তরের সিদ্ধান্ত তারা সরকারকে জানিয়েছেন। বাংলা সরকার অনেক ধন্যবাদ। তাহলে ওখানে মানে ফোন করেছে যে অনেক ভালো জায়গা। ওখানে আমার একটা আমার শালা আছে আর একটা আমার মামা আছে, তো ওনারা আগে গেছে, তো এখন ওনারা ফোন করে বলছে ওখানে ভালো সব নিরাপত্তা আছে, তারপরে চলে আসেন, তাই আমরা খুশি করে চলে যাচ্ছি। বাংলাদেশ সরকারে যখন আমাদেরকে আশ্বাস দিছে শিক্ষা দীক্ষা দিবে আমাদের ছেলে মেয়েদেরকে, ওই শিক্ষার আশায় অনেক বেশি যাচ্ছি, শিক্ষার আশায়। ভাসানচরে আইন শৃঙ্খলা রক্ষায় এরই মধ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এই থানায় নিয়োজিত আছে প্রায় 300 পুলিশ সদস্য। মিয়ানমার সরকারের সঙ্গে আমাদের বাংলাদেশ সরকারের মধ্যে ওই যে সমঝোতার ভিত্তিতে তাদের রিপেট্রিয়েশনটা সুষ্ঠুভাবে যতদিন না পর্যন্ত হয়, তারা যেন এইখানে কোনো রকমের ডিসকমফোর্ট ফিল না করে, এখানে যেন কমফোর্টেবলি তারা এখানে বসবাস করতে পারে, জি, জীবন এবং জীবিকার নিশ্চয়তা সহ তারা এখানে যেন বসবাস করতে পারে, এইটুকুর নিশ্চয়তা বিধান আমরা করব। প্রচলিত বাংলাদেশের যে আইন কানুন আছে সেই আইন কানুনের আওতায় আর তাদেরকে আসতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা বিট পুলিশিংয়ের আওতায় বলে দিচ্ছি। আমরা মোটামুটি সব কিছু বিষয়ে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করতেছি। আমাদের TRRC আছে আর অন্যান্য সংস্থা আছে, তারা সকলে মিলে। রোহিঙ্গাদের জীবিকা নির্বাহে কৃষি ও শিক্ষা মন্ত্রণালয় সহ ভাসানচর পরিদর্শন করছে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা গ্রুপ আসছে কমিটি, এখানে বাচ্চাদের শিক্ষার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য, একই সাথে কারিগরি শিক্ষার জন্য, আর একই সাথে আর একটা গ্রুপ আসছে আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে, যাদের ভবিষ্যতে আমাদের যে এখানে যারা অবস্থান করবে তাদের যে লাইভলিহুড, তাদের যে চাষাবাদ অথবা তাদের যে ভেজিটেশন, ফিশিং, এই রিলেটেড কিছু কাজের জন্য 3টি ক্লাস্টারে ঘর বুঝে পেয়েছেন এবারে রোহিঙ্গারা। নতুনদের স্বাগত জানাতে ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে প্রথম দলটি। মাত্র 1 মাসের ব্যবধানে আবারও ভাসানচরে রোহিঙ্গাদের আরেকটি দল। তারা বলছেন মিয়ানমারে তাদের জীবনের নিরাপত্তা ছিল না, সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে কক্সবাজার ক্যাম্পকে ঘিরে। তারা তাদের সন্তানদেরকে একটি সুস্থ জীবন নিশ্চিত করতে চান, সেই লক্ষ্যেই তারা এসেছেন ভাসানচরে। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ভাসানচর, নোয়াখালী। সামনে করোনা ভাইরাসের চেয়ে বড় মহামারী আসতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য বিশ্বকে তা মোকাবেলায় প্রস্তুতির ব্যাপারে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছে তারা। সংস্থাটির জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান বলেন, বর্তমান মহামারী শুধু একটি সতর্কবার্তা, এটি খুব দ্রুত বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে, কিন্তু এটিই শেষ নয়। WHOর সিনিয়র উপদেষ্টা ব্রুস আইলওয়ার্ড বলেছেন, করোনা সংকট মোকাবেলায় বিশ্ব যথেষ্ট বৈজ্ঞানিক অগ্রগতি অর্জন করেছে, রেকর্ড গতিতে টিকাও তৈরি করেছে, কিন্তু ভবিষ্যতের মহামারীকে দূরে রাখতে এই অগ্রগতি এখনও অনেক সামান্য। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনার সন্ধান মিলেছে ভারতেও। যুক্তরাজ্য থেকে আসা 6 জনের দেহে নতুন এ করোনা ধরা পড়েছে এবং তাদের আইসোলেশনে রাখা হয়েছে। সাউথ আফ্রিকায় সংক্রমণ বাড়ায় দেশ জুড়ে রাত্রিকালীন কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। ভারতে আগামী জানুয়ারির মধ্যেই অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা। সরকার পর্যায়ক্রমে 3টি ধাপে দেশের 80% মানুষকে করোনার ভ্যাকসিন দেবে। সেই 13,82,47,508 জনের মধ্যে প্রথম পর্যায়ে 20% মধ্যে রয়েছেন সামনের সারির করোনা যোদ্ধারা। কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ নিয়ে সরকারের জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে 3 ভাগে টিকা দেওয়া হবে। জানাতুল বাকেকার রিপোর্ট। করোনা মহামারী ঠেকাতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের ভ্যাকসিনের আওতায় আনার ঘোষণা আগেই দিয়েছে সরকার। সেই অনুযায়ী ন্যাশনাল ডিপ্লয়মেন্ট অ্যান্ড ভ্যাকসিনেশন প্ল্যান ফর কোভিড-19 ভ্যাকসিন ইন বাংলাদেশের কর্মপরিকল্পনা তৈরি হয়েছে। প্রথম যে 20% সেই 20%তে কারা আছে, এই 20%তে আবার 3টা গ্রুপে ভাগ করা হয়েছে। সরকার এটা বলছে সেটা হলো যে প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ এবং টারশিয়ারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ যেটা বলেছে সেটা 3%, সেই 3%-এর বাসে হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার আছে, ফ্রন্টলাইন ল এনফোর্সিং এজেন্সির মেম্বার যারা আছে, তারা সিভিল সার্ভেন্ট আছে যারা লোকাল লেভেলে এবং স্টেটের অন্য জায়গায় কাজ করছে, ফ্রিডম ফাইটার আছে, জার্নালিস্ট আছে, গভর্নমেন্টের জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি আছে,
সিটি কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিতে যারা কাজ করছেন তারা আছে, রিলিজিয়াস লিডার আছে এবং ফিউনারেলস ওয়ার্কার আছে, পোর্টে যারা আছেন আমাদের, কারণ পোর্ট একটা ক্রিটিক্যাল জায়গা, সেখানে আছে, এবং অন্যান্য যে সমস্ত জরুরি সার্ভিস আছে সেখানে আছে। প্রথম দফায় 20%, পরের ধাপে আরও 20% এবং তৃতীয় ধাপে বাকি 40% মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে। তবে প্রথম ধাপেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে 3টি গ্রুপে ভাগ করে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে। ভ্যাকসিনের অনেক অ্যাক্টিভিটি কিন্তু আমাদের এখন জানা নাই, তো এটা যখন আমাদের আসবে সেই অ্যাক্টিভিটিসগুলো পরিষ্কারভাবে জনগণকে জানানো, যে জনগোষ্ঠী এটা সাইড ইফেক্ট কী, এটা কতদিন এটার কার্যকারিতা, এইটার কয়টা ডোজ নিতে হবে, এইটা যে কয়দিন কার্যকর থাকবে, তার আগে যদি এইটা আরেকটা ডোজ কেউ নেয় তাহলে তার কি ক্ষতি হতে পারে, কি লাভ হতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণাটা দিতে হবে। এই ডকুমেন্ট একটা ভালো ডকুমেন্ট তৈরি করেছে, বাট এটা স্ট্যাটিক একটা ডকুমেন্ট যেন না হয়, এখানে কন্টিনিউয়াস রিসার্চ দরকার, কিছু সার্ভে দরকার যে মানুষের মনে ভ্যাকসিন রিলেটেড কি ধরনের পারসেপশন আছে। কর্মপরিকল্পনায় 18 বছরের নিচের 20% জনগোষ্ঠীকে বাইরে রাখা হয়েছে, আর কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি নির্ভর করছে ভ্যাকসিন পাওয়ার উপর। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ব্র্যান্ড ও মার্কেটিং এর বৃহত্তম উৎসব ব্র্যান্ড ফেস্ট 2020 চলছে। দ্য নেক্সট বাংলাদেশ স্লোগানে 3 দিনের এই ভার্চুয়াল ব্র্যান্ড ফেস্টে ব্র্যান্ড, বিপণন এবং মার্কেটিং এর কৌশল নিয়ে আলোচনা করেন বক্তারা। উৎসবে 16টি কিনোট সেশন এবং 6টি প্যানেল আলোচনা হয়েছে। দ্বিতীয় দিনে চ্যানেল আইকে নিয়ে আয়োজন করা বিশেষ অধিবেশনে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, স্বাধীন দেশ হিসেবে বিশ্বের কাছে বাংলাদেশকে উপস্থাপন এবং বাংলা ভাষা, শিল্প ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের মুক্তিযুদ্ধের কথা, বঙ্গবন্ধুর কথা, সবকিছু এমন ভাবে আমরা টেলিভিশনের পর্দায় নিয়ে এসেছি যে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় থেকে আমরা বলতে পারি যে কোনো প্রজন্মকে যে এই দেখো, এই আমাদের বাংলাদেশ, যে দেশে 6টা ঋতু আছে, এই আমাদের বাংলাদেশ, যে দেশে গর্ব করার জন্য অনেক অনেক কিছু রয়েছে। এই গর্বের অহংকারের টেলিভিশন, যেমন আপনার বন্ধু, আমাদের বন্ধু। এবারে ফিরে দেখা 2020। এর পুরোটা জুড়েই করোনা ভাইরাস মহামারীতে বদলে গেছে মানুষের আচরণ, স্বাভাবিক জীবনধারা। কেউ চাকরি হারিয়েছেন, কেউ পেশা পরিবর্তন করেছেন, কেউ বা সবকিছু গুটিয়ে পরিবার পরিজন নিয়ে ছেড়েছেন রাজধানী। শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা বন্ধ থাকায় ছেলে মেয়েদের শিক্ষা জীবনও বদলে গেছে। সমাজতত্ত্ববিদরা বলছেন, করোনা মানুষের জীবনে স্বাভাবিক আনন্দকে কেড়ে নিয়েছে, অসহিষ্ণু করে তুলেছে। এর প্রভাব অনেক। মোরসালিন বাবলার রিপোর্ট। ভাঙ্গারি ব্যবসা করেন রমজান মিয়া। পরিবারের 4 সদস্যকে নিয়ে থাকেন পুরান ঢাকায়। করোনার আগে রোজকার আয় ছিল 800 থেকে 1000 টাকা। এখন 200-300 টাকা আয় করতেই হিমশিম খেতে হচ্ছে। করোনা যখন না আসার আগেই ব্যবসা বাণিজ্য কিছু আসছিল, মা বাপ নিয়ে চলে ফিরে আসছিলাম, কিন্তু যখন করোনা আসার পরে আমাদের ব্যবসা বাণিজ্য নাই, মা বাপ নিয়ে অনেক কষ্টতে আছে। নন্দিতা রায় মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানে কাস্টমার কেয়ারে কাজ করতেন। আমি আগে জব করতাম, এখন আপাতত বেকার। করোনার শুরুর দিকে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে বেকার জীবনে নাম লেখাতে হয় তাকে। এখনো নতুন একটি কাজ খুঁজে বেড়াচ্ছেন তিনি। হ্যাঁ, অনেক প্রভাব পড়েছে, কারণ আমার ছেলে এবার এসএসসি পাস করছে, তার পড়াশোনার খরচ, আরও কিছু আদার্স আমি আমার হাজব্যান্ডকে হেল্প করতাম, যেটা আমি এখন করতে পারতেছি না। এই জন্য আমি এখন অবশ্য আমি জবের জন্যই আসছি এখানে। ভাঙ্গারি ব্যবসায়ী রমজান মিয়া কিংবা নন্দিতা রায় এই সময়ের খণ্ডিত চিত্র। 2020 সালে অনেকের জীবন জীবিকার পথকে রুদ্ধ করে দিয়েছে করোনা, পাল্টে দিয়েছে জীবন চলার স্বাভাবিক গতি। ব্যবসা ভালো না করোনার কারণে, এখন যে কামাই না খুব কম। আগে যেভাবে নিয়মিত কাজ করছি, কাজের ব্যবস্থা হয়, এখন আগের মতো ওরকম হয় না। আয় রোজগার কম, সোজা কথা হয়েছে, চাকরিতে তেমন জুত নেই। দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে 26শে মার্চ দেশব্যাপী শুরু হয় লকডাউন। বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, অফিস আদালত, সিংহভাগ দোকানপাট।
জুন থেকে সবকিছু ধীরে ধীরে খুলতে শুরু করলো। ছুটি বাড়িয়ে এখন পর্যন্ত বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয় ভিত্তিক যে শিক্ষাক্রম সেটি তারা খুব মিস করেছেন। এক নম্বর, পাবলিক পরীক্ষার ক্ষেত্রে যে আমাদের যে অভিজ্ঞতা বা ঐতিহ্যটা সেটা হয়তো অনেকে মিস করেছেন। এই বছর আমরা আশা করছি যে পরিস্থিতি যদি উন্নত হয় সেটি আমরা কভার করতে পারবো। করোনার যে পরিস্থিতি সেটি আসলে তো আমরা এখনই কোনো কিছু প্রেডিক্ট করতে পারছি না। পরিস্থিতি আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে আমরা আমাদের কন্টিনজেন্সি প্ল্যানগুলো আমরা সকলের জন্য উন্মুক্ত করব। শিক্ষা ছাড়াও অর্থনীতিতে করোনার নেতিবাচক প্রভাব অনেক, সমাজও কম নয়। সমাজতত্ত্ববিদরা বলছেন মানুষের স্বাভাবিক জীবনের যে 6টা মৌলিক চাহিদা রয়েছে সবগুলোই কোনো না কোনোভাবে করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দারিদ্র্যাবস্থা অবশ্যই বাড়ছে। শহরে যদি এমন হয় তাহলে গ্রাম অঞ্চলে কেমন হতে পারে? নতুন এমপ্লয়মেন্টের সুযোগ আসতেছে না, আর যারা এমপ্লয়মেন্টে ছিল তাদের অনেকের চাকরি নাই। তো দুইভাবে হওয়ার কারণে একটা আমি বলবো যে এটাকে বলা হয় যে ইকোনমিক ইনসিকিউরিটি। যখন মানুষের আয় থাকে না, বেকারত্বে ভুগে, তখন তো মানুষ অসহিষ্ণু হয়, তখন দেখবেন নানান রকম অপরাধ প্রবণতা বাড়বে। এই সমাজতত্ত্ববিদের মতে জীবনের ছন্দপতন হলো করোনা মানুষকে অনেক কিছু শিখিয়েছে। মানুষকে যেমন ঘরমুখী করেছে, পরিবারের সাথে আগের চেয়ে সম্পর্ক দৃঢ় করেছে, তেমনি কিছুটা হলো স্বাস্থ্য সচেতন করে তুলেছে মানুষকে। সালিম, বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন মিশু চৌধুরী, যাচ্ছি তার কাছে। মিশু। সামির, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। করোনার কারণে পুরো বিশ্ব বদলে গেছে, ক্রীড়া অঙ্গনও এর বাইরে নয়। মার্চের পরই স্থগিত হয়েছে একের পর এক সিরিজ, বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় আসর। দেশের ক্রিকেটে এর প্রভাব পড়েছে, স্থগিত হয়েছে ঘরের মাঠের বেশ কিছু ফুটবল ম্যাচও। আবার এই বছরই ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সাফল্য বিশ্বকাপ অর্জন করেছে অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। করোনার কারণে 2020-এর বেশিরভাগ সময় এমন শান্ত থেকেছে মিরপুরের হোম অফ ক্রিকেট, যেখানে পুরোটা বছরই টাইগারদের পদচারণায় মুখর থাকার কথা ছিল এই সবুজ গালিচা। প্রেসিডেন্টস কাপ এবং বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে ক্রিকেট ফিরলেও এখনও দর্শক ফিরতে পারেননি। 2020 সালের বেশিরভাগ সময়ই বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটে ব্যস্ত থাকার কথা ছিল। মার্চের 11 তারিখ এই মিরপুরেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে টিম টাইগার্স। এরপর করোনা বাধায় একে একে স্থগিত হয়েছে পাকিস্তান সফর, ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ, বাংলাদেশের আয়ারল্যান্ড সফর, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর, শ্রীলঙ্কায় 3 টেস্ট, ঘরের মাটিতে নিউজিল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ। সেই সাথে স্থগিত হয়েছে মুজিব বর্ষের বিশ্ব একাদশ ও এশিয়া একাদশ ম্যাচও। করোনা বাধার পর প্রায় প্রতিটি দলই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও বাংলাদেশ এখনও ফিরতে পারেনি। জানুয়ারিতে ঘরের মাঠে উইন্ডিজদের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টিম বাংলাদেশ। 2020 সিনিয়রদের জন্য হতাশার হলেও করোনা বাধায় খেলা বন্ধ হওয়ার আগে কাজের কাজটা করেছেন জুনিয়ররা। প্রথমবারের মতো বাংলাদেশের জন্য বিশ্বকাপ নিয়ে এসেছে অনূর্ধ্ব 19 দল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি সবচেয়ে বড় সাফল্য। 1997 সালের আইসিসি ট্রফি জয়ের সাফল্যকেও ছাড়িয়ে গেছে জুনিয়রদেরই অর্জন। যখন ওয়ার্ল্ড কাপটার কথা আমাদের মাথায় আসে যে হ্যাঁ আমরা জিততে পেরেছি, তো এটা অবশ্যই অনেক ভালো লাগার বিষয়। আর সেটার এক্সপিরিয়েন্স যদি বলেন যে কিরকম ছিল, তো অবশ্যই বলবো যে সেই মঞ্চগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। স্পেশালি ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রেশার কিছুটা হলেও সেখান থেকে নেওয়ার মানে সৌভাগ্য হয়েছে। সামনে যেই খেলাগুলো থাকবে সেখানে অবশ্যই ভালো পারফর্ম করার চেষ্টা করব। 2020-এ বাংলাদেশের সেরা অর্জন বিশ্বকাপ আর দুর্দান্ত কয়েকজন ক্রিকেটার, এদের নিয়ে বড় স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। 15 boys who's got the potential. বিশ্বকাপ জয়ী এই দলের প্রত্যেকটি সদস্যই দুর্দান্ত। তারা নিজ নিজ জায়গা থেকে তাদের সর্বোচ্চটাই দিয়েছে। ফলশ্রুতিতে বাংলাদেশ অর্জন করেছে প্রথম বিশ্বকাপ। তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটেও ভালো করার সামর্থ্য আছে।
তবে অবশ্যই এদের নিয়ে ভালো পরিকল্পনা থাকতে হবে বিসিবির। আমি আশা করি এদের মাধ্যমে বাংলাদেশ একদিন আইসিসি বিশ্বকাপও জিতবে। টাইগার সমর্থকদের জন্য আরও খুশির খবর হলো নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় গত বছর আইসিসি সাকিবকে 1 বছরের জন্য নিষিদ্ধ করে। টানা 6 বছর বাংলাদেশকে সফলভাবে নেতৃত্ব দিয়ে এ বছরই ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে গেছেন মাশরাফি বিন মুর্তজা। পরে টাইগারদের ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করে বিসিবি। ক্রিকেট থেকে এবার ফুটবল মাঠে প্রায় 10 মাস পর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে এখানে ফুটবল ফেরে, সাথে দর্শকও। নানা বিধিনিষেধ মেনে চলতি ফেডারেশন কাপেও কিছু সংখ্যক দর্শক খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন। ফুটবলে ক্রিকেটের মতো এত খুশির খবর নেই। একে একে স্থগিত হয়েছে ঘরের মাটিতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ, সাথে সাব চ্যাম্পিয়নশিপ। এবছর প্রাপ্তি বলতে কেবল নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সিরিজ জয়। আর সবচেয়ে হতাশার বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে 5-0 গোলের বড় হার। ফেডারেশন কাপ দিয়ে 2020-21 মৌসুমের প্রথম ঘরোয়া টুর্নামেন্ট শুরু হয়েছে। এই টুর্নামেন্ট দিয়েই নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পাশাপাশি 2021-এর চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত রাখতে চান ফুটবলাররা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে 4 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরেছে সফরকারী ভারত। অজিতের দেয়া 70 রানের লক্ষ্য 2 উইকেট হারিয়ে সহজেই পার হয় টিম ইন্ডিয়া। মেলবোর্নে ম্যাচের চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে 200 রানে অল আউট হয় অজিরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের কাছে ধরাশায়ী অজি ব্যাটসম্যানরা। মোহাম্মদ সিরাজ 3টি এবং বুমরা, অশ্বিন ও জাদেজা 2টি করে উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারাকে হারিয়ে সহজ জয় তুলে নেয় নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিহীন ভারত। ওপেনার শুভমান গিল 35 ও ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে 27 রানে অপরাজিত থাকেন। অজি পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিংস 1টি করে উইকেট নেন। প্রথম ইনিংসের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যান অব দ্য ম্যাচ হন আজিঙ্কা রাহানে। সিরিজের তৃতীয় টেস্টে সিডনিতে 7 জানুয়ারি মুখোমুখি হবে 2 দল। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে স্লো ওভার রেটের কারণে অস্ট্রেলিয়াকে জরিমানা করেছে আইসিসি। এই কারণে ম্যাচ ফির 40% জরিমানা গুনতে হচ্ছে অজি টেস্ট দলের। একই সঙ্গে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপেও ক্ষতির মুখে পড়েছে অজিরা। তাদের 4 পয়েন্ট কাটা যাচ্ছে। আইসিসি তাদের ব্যাখ্যায় বলেছে, কোড অফ কন্ডাক্টের 2.22 ধারায় নির্ধারিত সময়ের ভেতরে ওভার শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য 20% করে জরিমানা গুনতে হবে। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেইং কন্ডিশনের 16-11-2 ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের পর প্রতিটা ওভারের জন্য 2 পয়েন্ট করে কাটা যায়। সে অনুযায়ী একটা অপরাধের জন্য 2 ধারাই শাস্তি ভোগ করতে হচ্ছে অস্ট্রেলিয়া টেস্ট দলকে। সম্মানিত দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে সামিরের কাছে। বিশু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পলাতক পিকে হালদারের বক্তব্য গণমাধ্যমে প্রচার আইনসঙ্গত হয়েছে কিনা সে বিষয়ে লিখিতভাবে আবেদন জমা দিতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আগামীকাল প্রয়োজনীয় আদেশ দেবেন 2 বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ। এর আগে পলাতক পিকে হালদারের বক্তব্য একাধিক টেলিভিশন চ্যানেলে প্রচার হয়। এরপর মঙ্গলবার বিষয়টি আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবী। শুনানিতে দুদকের আইনজীবী আদালতকে বলেন, পলাতক আসামি গণমাধ্যমে বক্তব্য দিতে পারেন না, আইনে নেই। তারেক রহমানের বক্তব্য প্রচারে হাইকোর্টের অপর বেঞ্চের নিষেধাজ্ঞার বিষয়টিও তুলে ধরেন দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। দুদককে একটা আবেদন দেওয়ার জন্য আবেদন দেখে কালকে সে বিষয়ে আদেশ দিবেন। বিষয়টি যেহেতু অলরেডি আদালতের মানে গোচরে নিয়ে এসছি এবং আমি কালকে সকালে একটি দরখাস্ত দিতে যাচ্ছি। আমরা যতগুলো আইনি কিছু মানে বিষয় বলা দরকার সেটা আমরা আদালতকে এবারে ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে দেশ জুড়ে চলছে টিকাদান কর্মসূচি। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে টিকা নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসকরাও।
স্বাস্থ্যবিধি মেনে চলা ও সঠিকভাবে টিকাদান হলে জুন জুলাইয়ের মধ্যে দেশটির নাগরিক জীবন স্বাভাবিক হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। সংবাদের রিপোর্ট জানিয়েছি অশোক লীলান্ডিফা দটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে ক্রোয়েশিয়ায় ভূমিকম্পে একজনের মৃত্যু, আহত অনেকে, ধ্বংসস্তূপের নিচে চলছে উদ্ধার কাজ। মাত্র একদিনের ব্যবধানে ক্রোয়েশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 6.4। এখন পর্যন্ত একজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিধ্বস্ত হয়েছে 365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। প্রথম চিঠি পেয়েছিলেন, কোনোদিন কেউ একটা ছত্র লিখেনি। একটা বয়সে ছিল যে সব মেয়েকেই ভালো লাগতো। মা বলতো নামাজ পড়বা না, খাওয়া নেই। বাবা বাসায় এটা মনে করলে আমাদের গলার সাউন্ড কমে যেত। পুরুষ কাউন্সিলর বা অন্য কেউ যদি দাঁড়াতেন তাহলে কিন্তু এটা এরকম হতো না। এই দেশে যদি শিক্ষা দীক্ষা দিয়ে বড় করা না যায়, আপনার ওই বন্ধুকে কি চিঠি লেখাবার জন্য কিছু দেওয়া লেগেছে টিপস? এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। বঙ্গবন্ধু BA-BBF জাতীয় শরীর গঠন চ্যাম্পিয়নশিপের জাতীয় পর্যায়ে 170 সেন্টিমিটার দৈহিক উচ্চতা শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়েছেন নাসিফ রহমান। 3 দিন ব্যাপী এই টুর্নামেন্টে দেশের 516 জন বডি বিল্ডার অংশ নেন। 7টি স্বর্ণপদক সহ মোট 172 পয়েন্ট অর্জন করে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ আনসার। 170+ উচ্চতা ক্যাটাগরির এবারই যুক্ত হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপে। সুইডেনেই বডি বিল্ডিং এর বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে নাসিফের। প্রথমবারই এই ক্যাটাগরিতে 5 জনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নাসিফ রহমান। এবারে অর্থনীতি সংবাদ। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের মঙ্গলবারের লেনদেন, তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে DSEX সূচক আগের দিনের চেয়ে 14 পয়েন্ট বেড়ে 5358 পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হয় 363টি কোম্পানির 1383 কোটি 89 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে 130টির, কমে 168টির এবং অপরিবর্তিত থাকে 65টি কোম্পানির শেয়ারের দাম। এবারে চট্টগ্রাম সংবাদ। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, করোনাকালে সবকিছু বন্ধ হয়ে গেলেও দেশের মূলধারার গণমাধ্যম বলিষ্ঠ ভূমিকা রেখেছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। বক্তৃতা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সভাপতি আবু সুফিয়ান ও কলিম সারোয়ার, BFU's-এর সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা এবং অন্যরা। অনুষ্ঠানে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ সংখ্যা তথ্য সত্য ভাষ্য এর মোড়ক উন্মোচন করা হয়। আপনি টেলিভিশনের টক শোগুলো শুনুন, সেখানে সরকারকে কি ভাষায় সমালোচনা করা হয়। আমরা মনে করি এই সমালোচনা থাকতে হবে সমাজে। এই সমালোচনা না থাকলে গণতন্ত্র নষ্ট হয়, গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হয়। বিউটি অফ ডেমোক্রেসি হচ্ছে সমালোচনা, এবং সেই সমালোচনাকে সমাদৃত করার মানসিকতা লালন করা। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। চাঁদপুরের মেঘনা নদীতে কিশোরী ইলিশের পেটে ডিম পাওয়া যাচ্ছে।
জাটকা থেকে একটু বড় আকারের ইলিশের পেটে ডিম নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গবেষকরা বলছেন বিষয়টি অস্বাভাবিক নয়, তবে মৎস্যজীবীদের জন্য এই অভিজ্ঞতা নতুন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার কেন্দ্র চালু না হওয়ায় বর্জ্য ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে মেহেরপুরের পৌর কর্তৃপক্ষ। গৃহস্থালী সহ সব ধরনের আবর্জনা রাস্তার পাশে খোলা জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে। এতে নগরবাসী নানা রোগবালাইয়েও আক্রান্ত হচ্ছেন। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর মানিকনগরে 50তম উপশাখা এবং ফেনীর পরশুরাম ও সাভারের ভাকুরতায় দুটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিক মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, মোহাম্মদ মোস্তাক খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহরুল হক এবং অন্যরা। সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি। আর বিরতির পর যা থাকছে, দেশে প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়িতে পরীক্ষামূলক জাহাজ ভেনাস ট্রায়াম্প আনুষ্ঠানিকভাবে চালু 2025-এ। দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। প্রথম চিঠি পেয়েছিলেন, কোনোদিন কেউ একটা ছত্র লিখেনি। একটা বয়সে ছিল যে সব মেয়েকেই ভালো লাগতো। মা বলতো নামাজ পড়বা না, খাওয়া নেই। বাবা বাসায় এটা মনে করলে আমাদের গলার সাউন্ড কমে যেত। পুরুষ কাউন্সিলর বা অন্য কেউ যদি দাঁড়াতেন তাহলে কিন্তু এটা এরকম হতো না। এই দেশে যদি শিক্ষা দীক্ষা দিয়ে বড় করা না যায়, আপনার ওই বন্ধুকে কি চিঠি লেখাবার জন্য কিছু দেওয়া লেগেছে? টিপস খাওয়াইছেন? আমার গলা ভালো না, কিন্তু যখন আমি পারফরমেন্স করি তখন ভালো হয়ে যায়। প্রথম গভীর সমুদ্র বন্দর কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে ট্রায়াল হিসেবে প্রথম জাহাজ ভিড়েছে। পানামার পতাকাবাহী জাহাজ ভেনাস ট্রায়াম্প ইন্দোনেশিয়া থেকে এখানে আসে। জাহাজটি ভেড়ানোর জন্য 250 মিটার প্রস্থ এবং 18 মিটার গভীরতার 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেল প্রস্তুত করা হয়। পাঠ্যপুস্তকে সকল মুক্তিযোদ্ধাদের নাম রাখার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা অজ্ঞাতনামা থাকতে চায় না, তাদের নাম পুরো জাতির জানা উচিত। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রের আন্দোলনে একমাত্র মুক্তিযোদ্ধারাই রাজপথে থেকে লড়াই করে। অনেক রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার অঙ্ক কষে, কিন্তু মুক্তিযোদ্ধারা সত্যিকারের আন্দোলন চালিয়ে যায়। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি আজিজ উল্লাহ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান সহ অন্যরা। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে, ফেডারেশন কাপে আরামবাগকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব, শেষ 8-এর আরেক দল উত্তর বারিধারা।